নমস্কার, আবার ফিরে এলাম একটি নতুন কিছু বক্তব্য নিয়ে আপনাদের কাছে। আমি কৌশিক, সাথে কৌশিক। আজকে যে কথাটা নিয়ে আমি আপনাদের কাছে আসছি সেটা এই ভোট নির্ভর তো নয়, কিন্তু আবার ভোট নির্ভর, কিন্তু সেটা অনেক পুরনো ইতিহাস নির্ভর। আমাদের বাংলার সব থেকে গৌরবান্বিত ইতিহাস নিয়ে আজকে আমি আপনাদের কাছে কিছু বক্তব্য বা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন আমাকে বলবেন যদি আমি ভুল বলি, যারা জানেন না জানবেন, এবং এটা নিয়ে যদি মনে করেন আপনারা পড়াশোনা করতেই পারেন। রিসেন্টলি বাংলায় আমরা দেখতে পেলাম ভোট হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে এটা যে ভোট বা যেটাকে বলে পাবলিক ওপিনিয়ন বা পাবলিক পুলিং, সবাই মিলে একজনকে নিজের বা একটা গোষ্ঠীকে নিজের শাসন ভার দেয়া, এটা কি তো ভোট বলে? তো এই ইতিহাস কিন্তু বাংলায় পুরো ভারতবর্ষের মধ্যে সবার প্রথম। এবং এই ইতিহাস হয়তো অনেকেই জানেন না যে এটা আমাদের বাংলার সব থেকে পুরনো এবং সব থেকে গৌরবের ইতিহাস। যে ইতিহাস বাংলাই রচনা করে গেছিল অনেক 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 বছর আগে, ধরে নিন 700 খ্রিস্টাব্দ, ওই রকম সময়। সেই ইতিহাসটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। এবং তার সঙ্গে এটাও অনেকেই হয়তো জানেন না, বা জানেন যে আমাদের এই যে বিশাল বঙ্গভূমি, মানে বর্তমান বাংলা কথা বলছি না, আগের বাংলা, যে বাংলার অন্তর্ভুক্ত ছিল বর্তমান বিহার, মগধ, এই পুরো অঞ্চলটা, এই বাংলার কি আদৌ ব্রাহ্মণ বা ব্রাহ্মণ ধর্ম কি আমাদের এই বাংলায় আদৌ ছিল? আমরা এই যে এখন ব্রাহ্মণ ধর্ম নিয়ে করছি, বা বলতে পারেন হিন্দু ধর্ম নিয়ে আমরা এখন যে কথা বলি, আমাদের এই বাংলা, বিহার, এই যে বিশাল আয়তকার বাংলা, সেই সময় কি আদৌ হিন্দু রাজ্য ছিল? চলুন সেই ইতিহাস জানি। দেখুন, বর্তমান বাংলা আর পুরনো বাংলার মধ্যে হিসাবগত অনেকগুলো পার্থক্য ছিল, বাউন্ডারিজ হিসাবে। তখন অধুনা বাংলা বলতে বর্তমান সময় যেটুকুনি, কিন্তু আগে বাংলাদেশ বলুন, আগে এই যে উড়িষ্যা বলুন বা আপনার বিহার বলুন, এগুলো সবই একটা সময় বাংলারই অংশ ছিল। পরে এগুলো আস্তে 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 ভেঙে বিভিন্ন জেলায় হচ্ছে। সেই ইতিহাস অনেকেরই জানা আছে, বেশিরভাগেরই জানা আছে। তো অবিভক্ত বাংলা যখন পুরোটা আমাদের বাংলা ছিল, সেটা সেই ইতিহাসের সময় আমরা জানতে পারি যে, বা ইতিহাস কি বলে, মানে দেখুন ব্যাপারটা হচ্ছে আফগানরা তো আমাদের বঙ্গরাজ্য দখল করেছিলেন। আফগানরাই তো আমাদের বঙ্গরাজ্য একটা সময়, মানে পুরো ভারতই যখন দখল করছে, তখন বঙ্গরাজ্য আফগানদের দখলে ছিল। তো এবং সেই বখতিয়ার খিলজির সময়, মানে লক্ষণ সেনের পরে, লক্ষণ সেনের পরের কথা হচ্ছে, যখন বখতিয়ার খিলজির সময়, লক্ষণ সেনের পরে, তখন হ্যাঁ, আফগানদের দখলে ছিল আমাদের এই পুরো বাংলাও।
তার আগে কিন্তু বাংলায় ছিল বৌদ্ধ ধর্ম। তার আগে বাংলা কিন্তু বেসিক্যালি ছিল বৌদ্ধ ধর্ম। আমি আস্তে আস্তে ইতিহাসে এগোচ্ছি। মানে ধরুন শশাঙ্কের পর একটা নৈরাজ্য চলে বাংলায়, এবং বাংলায় কেউ তখন পূর্ণ রাজা হতে পারছেন না। শশাঙ্কের পরে কেউ পূর্ণ রাজা হতে পারছেন না আর কি। বাংলায় তখন একটা নৈরাজ্য চলছে। কিছু কিছু জায়গায় হচ্ছে, কিছু কিছু জায়গায় হচ্ছে না, সম্পূর্ণভাবে হচ্ছে না, হলেও আবার অন্য কেউ সেই রাজ্যটাকে দখল করে নিচ্ছে। মানে একটা জগাখিচুড়ি অবস্থা সেই সময় চলছে বাংলায়। এখন বৌদ্ধরা আমাদের এই বাংলায় প্রায় 500 বছর তো ছিলই, যদি ইতিহাস কাটা যায় ঠিক করে তাহলে বলা যায় প্রায় 500 বছর বৌদ্ধরা আমাদের এখানে ছিল। এবং হরপ্রসাদ শাস্ত্রী, আমাদের ঐতিহাসিক হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন যে খ্রিস্টপূর্ব 732 খ্রিস্টাব্দ নাগাদ পঞ্চ ব্রাহ্মণ নিয়ে আসা হয় বাংলায়। খ্রিস্টপূর্ব 732 নাগাদ পঞ্চ ব্রাহ্মণ নিয়ে আসা হয় বাংলায়। এখানে তখন ব্রাহ্মণ্য ধর্ম প্রতিষ্ঠা করা হয়। বাংলায় বেদ এবং ব্রাহ্মণ প্রচার মীমাংসার পণ্ডিত যিনি ছিলেন অর্থাৎ কুমারিল ভট্ট, তার ধর্ম প্রচারের সময় এই বাংলায় এই ব্রাহ্মণ্যবাদ বা হিন্দুবাদ ব্যাপারটা তার ধর্মকে প্রচার করার জন্য নিয়ে আসা হয়েছিল। উনি নিজের মীমাংসা দর্শন প্রচারের জন্য ব্যবহার করতেন এই হিন্দু ধর্ম। তখন থেকে প্রতিষ্ঠা হয়। এটা কুমারিল ভট্ট আমাদের মীমাংসা দর্শনের বিশাল বড় পণ্ডিত তখনকার, তার সময় এই আছে। তার আগে কিন্তু বৌদ্ধ ধর্ম পুরো বাংলায় ছেয়ে রয়েছে। একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে বল্লাল সেন, আমাদের বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন, পাল বংশ চলে যাওয়ার পরে একটা হিসাব কষেন। পাল বংশ চলে যাওয়ার পরে বল্লাল সেন একটা হিসাব কষেন, এবং সেই হিসাবে দেখা যায় যে বাংলায় 350 ঘর রাঢ়ী ব্রাহ্মণ, 450 ঘর বারেন্দ্র ব্রাহ্মণ, এবং তার উপর 700 অন্যান্য ব্রাহ্মণ। মানে একটা বাংলা একটা কথা চেয়েছেন শোনা, 700টি ব্রাহ্মণ। তো এইটা আসছে কিন্তু তখনকার ওই 700 ব্রাহ্মণের যেটা বলছি সেখান থেকে 700টি ব্রাহ্মণ। অ্যাকচুয়ালি 700টি ব্রাহ্মণ বলে কিছু না, 700 ব্রাহ্মণের একটা গোষ্ঠীকে 700টি ব্রাহ্মণ বলা হচ্ছে। তো এই 700টি ব্রাহ্মণ মানে আবার বলি, রাঢ়ী ব্রাহ্মণ ছিল 350, 450 ঘর ছিল বারেন্দ্র ব্রাহ্মণ। এটা বল্লাল সেনের হিসাব পাল বংশের চলে যাওয়ার পরে। এবং এই 700টি ব্রাহ্মণ বা 700 একটা ব্রাহ্মণের গোষ্ঠী যারা আসছে বিভিন্ন বাইরে থেকে, মধ্যদেশ, কাশী, উজ্জয়িনী, এখান থেকে বিভিন্ন যে ব্রাহ্মণেরা আসছে আমাদের এই বাংলার বুকে এখান থেকে। তো এইগুলো সব মিলিয়েও 200 মানে 2000-এর বেশি হবে না ব্রাহ্মণ। 2000-এর বেশি ব্রাহ্মণ সব কটা মিলে, রাঢ়ী ব্রাহ্মণ, আপনার বারেন্দ্র ব্রাহ্মণ, এই 700টি ব্রাহ্মণ যারা বাইরে থেকে আসে, সবকিছু মিলিয়েও 2000-এর বেশি ব্রাহ্মণ তখন বাংলায় ছিল না। এবং তার মানে হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে 2000 ঘর ব্রাহ্মণ 25টা জেলায় নিজেদের ব্রাহ্মণ্য ধর্ম প্রতিষ্ঠা করতে পারবেন, এটা সম্ভব নয়। সুতরাং কিভাবে সেটা প্রতিষ্ঠা হয়েছে সেটা একটা একদম অলৌকিক বা অন্যরকম ভাবে কি করে তারা এটাকে করতে পেরেছেন। কিন্তু ইতিহাস বলে পাল বংশ পর্যন্ত মোস্টলি আমাদের
এই পুরো বাংলা কিন্তু বৌদ্ধ ধর্মেরই পৃষ্ঠপোষক ছিল। এইবারে আসি সেই গর্বের ইতিহাসটা। পাল বংশ মানে তার আগে, সেন বংশের আগে সেই পাল বংশ। বাংলার ইতিহাস কতখানি মানে সত্যি ভালো লাগে। আমরা ইতিহাস নিয়ে পড়ি বলে জানি, আপনাদেরও জানা উচিত। সকল বাঙালি, বা বাঙালি বলবো না, সকল বাংলার মানুষের জানা উচিত যারা বাংলায় থাকেন। এটা আমাদের গর্বের জায়গা, এটা আমাদের বিশাল গর্ব যে বাংলা সারা ভারতবর্ষকে কি দিয়ে গেছে, সমৃদ্ধ করেছে বাংলা সারা ভারতবর্ষকে সব প্রথম থেকে। তো কি সেই ইতিহাস? রমেশচন্দ্র মজুমদারের ভাষায় প্রথমে আমি বলি, তারপরে আমি সেটা ডিটেলসে আসছি। রমেশচন্দ্র মজুমদার বলছেন, the anarchy and confusion which prevailed in Bengal for than a century led to a natural reaction. আবার বলি, the anarchy and the confusion which prevailed in Bengal for more than a century led to a natural reaction. The people who had suffered untold miseries for a long period suddenly developed a political wisdom and the spirit of self-sacrifice to which there is no recorded parallel in the history of Bengal, বা বলা যায় হিস্ট্রি অফ ইন্ডিয়া। অর্থাৎ অনেক বছর ধরে যে বাংলার মানুষ যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য তারা এমন একটা কিছু করে, যেটা একটা এমন পলিটিক্যাল উইজডম বা এমন একটা পলিটিক্যাল স্টেপ তারা নেয়, যেটা বাংলার ইতিহাসে, তারা ভারতের ইতিহাসে কিন্তু দেখা যায় না। দ্যাট ওয়াজ ফার্স্ট। আমরা ইতিহাসে পড়েছি একটা জিনিস, সেটা হচ্ছে মাৎসন্যায়। অনেকেই হয়তো মনে আছে মাৎসন্যায় কি ছিল। মাৎসন্যায় হচ্ছে শশাঙ্কের চলে যাওয়ার পরে এই মাৎসন্যায় শুরু হয়। কি সে মাৎসন্যায়? মাৎসন্যায় মানে হচ্ছে পাতি বাংলা ভাষায় একটা বড় জলের বড় মাছ ছোট মাছদেরকে খেয়ে নেবে, মাছেদের মতো, লাইক আ ফিশ। তো বাংলায় অরাজকতা এমন জায়গায় চলে গেছিল সেই সময়, আফটার শশাঙ্কের মৃত্যুর পর, যে সেটাকে মাৎসন্যায়ের সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ যাদের কাছে ক্ষমতা আছে, সেটা বৃত্ত দিয়েই হোক, অর্থশালী হোক, কি বৃত্তশালী হোক, কি বলবান হোক, যে ক্ষমতায় আসীন, যার কাছে ক্ষমতা বেশি, সে তার থেকে ক্ষমতা যার কম তাকে গিলে নেয়, মানে তাকে দমিয়ে দিচ্ছে, তাকে চুপ করিয়ে দিচ্ছে। এই যে একটা সিচুয়েশন বাংলার বুকে অনেক দিন ধরে চলছিল, তাকে বলা হয় মাৎসন্যায়। এবং এই সিচুয়েশনটা বাংলাকে কার্যত শেষ করে দিচ্ছিল একটা সময়। বাংলার মানুষ এতটাই বীতশ্রদ্ধ হয়ে গেছিল সেই সময়, এখানকার মানুষেরা নিজেদেরকে আর কোনো কাজ করতে পারছিল না। তারা এতটাই সেই সময়টাকে নিয়ে বীতশ্রদ্ধ হয়ে গেছিল যে তারা প্রথম পাবলিকলি একজন মানুষকে নিজেদের রাজা হিসাবে উপাধি দিল, এবং সেই মানুষটা হচ্ছে গোপাল, অর্থাৎ পাল বংশের প্রতিষ্ঠাতা। এর পেছনে ইতিহাস আমি বলছি, কিন্তু তার মানে বুঝুন,
বাংলার মানুষ প্রথম এই মাৎসন্যায় থেকে বাঁচার উপায় হিসাবে অনেক সাধারণ জনগণ মিলে, তখনকার বাংলার মানুষ সাধারণ জনগণ মিলে, সাধারণ জনগণের মধ্যে আরো অনেক কিছু ছিল। আরেকটু ডিটেলসে যাই। দেখুন, বাংলাদেশে তো শুধু সাধারণ জনগণ না, সেই সময় বেশ কিছু ক্ষমতাশালী মানুষও ছিল। মানে জমিদার, সেই সময়কার যারা জমিদার বলুন, দেখবেন বাংলা মানে তখন বাংলাদেশে কিছু পকেট ছিল আর কি, বড় লোকই মানে জমিদারি কিছু পকেট ছিল। যেরকম বাংলাদেশে আপনি শুনতে পাবেন একটা জায়গার নাম আছে বড়া ভুঁইয়া বলে একটা জায়গা আছে। তা বড়া ভুঁইয়া মানে একটা বড় ভুঁইয়া, ওরকমই একটা পকেটকেই বলা হতো বড়া ভুঁইয়া। এরকম জমিদার, সামন্ত রাজা, জমিদার, এরকম কিছু কিছু পকেট, বড় লোকই পকেট ছিল, যারা নিজেদেরকে বাঁচাতে এবং সাধারণ মানুষকে একত্রিত করে তারা একজনকে ঠিক করে যে এ আমাদের সকলকে লিড করবে, কারণ সে শক্তিশালী এবং তার সকলকে লিড করার ক্ষমতা আছে। সুতরাং হি উইল লিড আস টু আ প্রপার ওয়ে, যে এই যে বাংলার এই যে অশান্তির পরিবেশটা, সেটাকে যাতে দমন করা যায়, বন্ধ করা যায়। এবং সেখান থেকেই প্রতিষ্ঠিত হয় পাল বংশ, এবং তারা ঠিক করেন গোপালকে নিজেদের প্রতিষ্ঠা। কেন করেন সেটাও বলে দিচ্ছি, কেন গোপালকে করা হয়। কিন্তু এই হচ্ছে প্রথম, যাটাকে বলা হয় সিলেকশন বা প্রথম ইলেকশন অফ বেঙ্গল। 700 শতাব্দী, 732 কি ওরকম সময় প্রথম ইলেকশন অফ বেঙ্গল। তাহলে ভাবুন বাংলার ইতিহাস কত প্রাচীন, আর ইলেকশনের ইতিহাসটাও কত প্রাচীন। ইলেকশন, ভারতবর্ষের ইলেকশনের ইতিহাস সেই তখন তৈরি হয়েছিল গোপালের সময়, যখন পাল বংশের প্রতিষ্ঠাটা হয়েছিল। সাধারণ মানুষ মিলে প্রতিষ্ঠা করেছিলেন নিজের রাজাকে। উৎপত্তি হলো গোপাল, আসলেন গোপাল। এর সপক্ষে কিছু যুক্তি বলতে থাকি। খালিমপুর তাম্রলিপ্ত গোপালের বংশধর ধর্মপাল বলেছেন, কলিমপুর তাম্রলিপ্ত মানে তখন তো তাম্রযুগ চলছে, তো কলিমপুর তাম্রলিপ্ত এইটাকে তখন উল্লেখ আছে। এবং গোপালের পরবর্তী যিনি রাজা ছিলেন ধর্মপাল, তিনি গোপালকে নিয়ে লিখছেন যে মাৎসন্যায়ম অপহিতুষ প্রকৃতিভি লক্ষাকর্মগ্রাহী শ্রী গোপাল ইতি ক্ষিতীশ শিরোনামং চূড়ামণিস্তৎসৎ। মৎস্যন্যায়ম অপহিতুম প্রকৃতিভি লক্ষাকর্মগ্রাহী শ্রী গোপাল ইতি ক্ষিতীশ শিরোনাম চূড়ামণিস্তৎসৎ। অর্থাৎ মাৎসন্যায়ের মতো যে অপশাসন সেই সময় বাংলায় চলছে, অপহিত মানে তাকে ধ্বংস করতে, প্রকৃতিভি মানে হচ্ছে গিয়ে এখানে প্রকৃতি অর্থে, কিন্তু প্রকৃতি নয়, প্রকৃতি অর্থে প্রজা। দেখবেন রাজাদের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করা হয় প্রকৃতি রত্না, রাজাদের আর একটা নামে বলা হয় প্রকৃতি রত্না, মানে প্রকৃতি দ্বারা যাকে সম্মান দেওয়া হয়, রত্নের মতো করে যাকে রাখা হয়, প্রকৃতি রত্না। এইখানে প্রকৃতি মানে হচ্ছে সাধারণ মানুষ বা প্রজা। তো প্রকৃতিভি মানে অপশাসন ধ্বংস করতে প্রজারা লক্ষাকর্মগ্রাহী রাজলক্ষ্মীর হাত কাকে সঁপে দিলেন? এই যে বাংলার এই যে টোটাল রাজলক্ষ্মী, মানে বাংলার শাসন রাজলক্ষ্মী, রাজা এই যে লক্ষ্মী, বাংলাকে লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হচ্ছে, এইটা লক্ষ্মীর রাজত্ব কার হাতে তুলে দিলেন? না,
শ্রী গোপাল ইতি, অর্থাৎ গোপাল নামে একজন মানুষের হাতে ক্ষিতীশ শিরস্থানম চূড়ামণি, অর্থাৎ সকল রাজার কাছে যিনি চূড়ামণির মতো, সেই গোপালের হাতে তাকে অভিষিক্ত করা হলো বাংলার রাজা হিসাবে। এটা খলিমপুর তাম্র শাসনে ধর্মপালের দ্বারা লিখিত আছে। সুতরাং সেই তখন থেকে চলছে এই ইতিহাস। পাল এই শব্দটার মানে হচ্ছে পালা, অর্থাৎ যিনি পালন করেন, রক্ষাকর্তা। সেখান থেকেই রক্ষাকর্তা থেকেই পাল, পালা থেকে পালের উপর এসছে। পালা মানে যিনি পালন করেন, রক্ষা করেন, সেখান থেকেই পাল। গোপাল যিনি আমাদেরকে রক্ষা করছেন, এখান থেকেই গোপাল আমাদের এখানে এসছেন। গোপালের বংশ পরিচয় সম্পর্কে খুব একটা বিশাল কিছু জানা যায় না। কিছু কিছু জায়গায় জানা যায় তিনি ব্যাপট বলে একজন যোদ্ধার পুত্র, এবং এইটুকুনি খালি তার সম্পর্কে জানা যায়। তার বংশ পরিচয় নিয়ে কিন্তু খুব একটা কোথাও বিশেষভাবে লেখা নেই। তার উৎপত্তি থেকেই মেনলি তার সম্পর্কে জানা যায়, গোপালের উৎপত্তি থেকে। বলা হয় কেন গোপালকে তখন সবাই মিলে রাজা করেছিল, তার কারণটা হিসাবে যেটুকুনি পাওয়া যায় সেটা হচ্ছে সেই সময় এই যে মাৎসন্যায়ের সময় একজন একজন করে রাজা হচ্ছে, এবং নাগ দেবী বলে নাকি একজন, যিনি এই রাজাদেরকে প্রত্যেক রাতে এসে খুন করছেন। এরকম ভাবেই একজন 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 করে করে এই গোপাল নামক যিনি আছেন তার কাছে আসে সুযোগ, মানে ওই রাজা হবার। গোপাল এতটাই বীর ছিলেন, এতটাই নিজের প্রতি তার কি বলবো, তার কনফিডেন্স ছিল নিজের প্রতি, যে তিনি ওই নাগ দেবীকে হত্যা করেন অথবা তাকে পরাস্ত করেন, এবং একবার না পরপর 7 বার তাকে পরাস্ত করেন। যার ফলে তার এই বীরত্বের জন্য তাকে সবাই মিলে রাজা হিসাবে ভূষিত করেন। এখানেও আবার একটা প্রশ্ন আছে যে তাকে নাকি সকলে মিলে করা হয়নি, সামন্ত রাজারা, তখনকার যে সামন্ত রাজারা আছে, এই বড়া ভুইয়া হ্যানত্যানের সামন্ত রাজারা আছে, তারাই মেনলি তাকে ভূমি দান করেছিল, জমি দান করে তাকে রাজ্য দিয়ে রাজা উপাধি দিয়েছিলেন। এখানে সাধারণ মানুষের কোনো কথা বলার জায়গা নাকি ছিল না। কিন্তু যাই হোক, সাধারণ মানুষ তার সঙ্গে ডেফিনেটলি ছিল, কি ছিল না, কি সামন্ত রাজারাই মিলে তাকে পরিচয়। যাই হোক, এই যে সিলেকশনই বলুন বা ইলেকশনই বলুন, এটা কিন্তু এর আগে কোনো জায়গায় দেখা যায়নি। সবসময় কি হয়েছে, ততদিন পর্যন্ত বংশানুক্রমী কেউ না কেউ রাজা হয়েছে। এক বংশ থেকে আরেক বংশ, আরেক বংশ থেকে আরেক বংশ, বা বাইরে থেকে কেউ একজন এসে আমাদের এই জায়গাটাকে গ্রাস করলো, করে তার বংশ চলছে, এটাই হয়ে এসছে। নিজেদের ইলেকশন প্রসেসে একজনকে রাজা করা, সেটা সামন্তরাই করুক কি সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে সবাই মিলে করুক, যাই হোক না কেন, এই পুরো সিলেকশন বা এই পুরো ইলেকশনটা কিন্তু একটা বিশাল বড় ইতিহাসের সাক্ষ্য বহন করে আমাদের বাংলার, যেটা আমাদেরকে গৌরবান্বিত করে চলেছে এখনো। সুতরাং বাঙালি হিসাবে গর্ববোধ করুন, বাঙালি হিসেবে বলবো না, বাংলায় বাঁচেন হিসেবে গর্ববোধ করুন। কারণ তখন হয়তো বাঙালি তো সেভাবে বুঝছে না, বাংলার একটা আলাদা ইতিহাস আছে। সেটাও পাল বংশের সময় থেকেই চর্যাপদ, যেখান থেকে বাংলার উৎপত্তি, বাংলা ভাষার প্রথম উৎপত্তি চর্যাপদ, সেটাও কিন্তু ওই পাল বংশের সময় থেকেই আস্তে আস্তে আসে। সেটার ইতিহাস একটা সময় পরে বলা যাবে, আজকে সেটা নিয়ে কথা বলছি না, সেটা নিয়েও একদিন না হয় কথা বলবো, চর্যাপদের উৎপত্তি এবং সেই সময়। কিন্তু বাংলা
এই যে ইলেকশন, এটার ইতিহাস কিন্তু এটা। সুতরাং আজকে বাংলার সমৃদ্ধি তখনকার দিন থেকে চলে আসছে, তখন থেকে আমরা নিজেদেরকে স্বাধীনভাবে নিজেদের চুজ করা বা নিজেদের কারা আমাদেরকে ওপরে থাকবে সেটা আমরা চুজ করেছি সেই তখন থেকে। ইতিহাস আমাদের সমৃদ্ধ করে, আশা করি আপনাদেরকেও সমৃদ্ধ করেছে। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আমাকে বলবেন, যদি ভালো লাগে এটাকে শেয়ার করবেন, পেজটাকেও লাইক দেবেন এবং নিজেদের মন্তব্য করবেন যদি ভালো লেগে থাকে। তো ভালো থাকবেন সবাই মিলে, বাংলায় থাকেন বলে অবশ্যই নিজেদেরকে গর্ববোধ করুন। ইতিহাসের সাক্ষ্য বহন করছে আমাদের এই বাংলা, প্রথম ইলেকশনের সাক্ষ্য বহন করছে আমাদের বাংলা গোটা ভারতবর্ষের যুগে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমি কৌশিক, আজকের মতো নিচ্ছি বিদায়, অন্য কিছু নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।